সাউথ কোরিয়ার একটি গ্রামের জিন সিং নামের এক লোকের স্ত্রী খুন হয়েছে। খবর পেয়ে জং গো নামের এক পুলিশ অফিসার সেই ঘটনাস্থলে যায়। জানা যায় জিন সিং নিজেই তার স্ত্রীকে খুব বাজেভাবে খুন করেছে। জিন সিংকে দেখে খুব অস্বাভাবিক লাগছিল, সারা শরীরে ফোসকা উঠেছে, চোখের রং চেঞ্জ হয়ে গেছে, এমনকি তার আচরণও কেমন অদ্ভুত দেখাচ্ছে। পুলিশ অফিসার জং ছিল কিছুটা ভীতু স্বভাবের, তো পুলিশ জিন সিং এর বাড়ি থেকে অন্য একটা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এই বাড়িতেও খুন হয়েছে। খুনি ছিল এক মহিলা। সে তার বাড়ি পুড়িয়ে দিয়ে পরিবারের সবাইকে মেরে ফেলে এবং পরদিন তার লাশ বাড়ির পেছনের একটা গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তবে অটোপসি রিপোর্ট আসে ভিন্ন। রিপোর্টে দেখা যায় সেই মহিলার পরিবার আগুনে পুড়ে এবং মহিলা নিজে গলায় ফাঁস দিয়ে মারা যায়নি, বরং তাদের সবাইকে গলা কেটে হত্যা করা হয়েছে। এর পরদিন জ্যাং সেই এলাকার এক লোকের কাছ থেকে জানতে পারে তাদের গ্রামের বেশ কিছুদিন যাবৎ একটা জাপানিজ লোককে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে, আর এরপর থেকেই এমন অস্বাভাবিক খুনের ঘটনা ঘটেছে। লোকটা আরো জানায় যে মহিলার ঘর পুড়ে এবং গলায় ফাঁস দিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। এই মহিলাকে কিছুদিন আগে সেই জাপানিজ লোকটা রেপ করেছিল। এরপর থেকে সেই মহিলা পাগল হয়ে যায়, এমনকি মহিলাটা সারা শরীরে ফুসকুড়ির মতো উঠেছিল। জ্যাং সেই লোকটার বলা কথা নিয়ে তার এক কলিগের সাথে আলোচনা করছিল। তারা ভাবছিল যেহেতু শরীরে ফুসকুড়ির ব্যাপার রয়েছে, তার মানে এটা কোনো স্কিন ডিজিজ হতে পারে। এটা নিয়ে ডাক্তারের সাথে কথা বলতে হবে। এমন সময় পাশ থেকে একটা মেয়ে তাদের দিকে পাথর ছুঁড়ে মারতে থাকে। জেং মেয়েটাকে বারণ করে এমনটা করতে। কিছুক্ষণ পর জেং এর কলিগ চলে সেই মেয়েটা জেং এর কাছে আসে। তারপর সে জেংকে জানায় আসলে সেই জাপানি লোকটা একটা পিশাচ। সে এই গ্রামটাকে ধ্বংস করে দেবে, এমনকি সে এখন জেং এর পেছনে লেগেছে। তাই জেং যেন খুব সাবধানে থাকে। সে সময় জেং এর ফোনে একটা কল আসে। জেং একটু দূরে সরে কলটা রিসিভ করে। তার কলিগ তাকে ফোন করেছে যে সে এক ডাক্তারের সাথে কথা বলেছে বিষয়টা নিয়ে। কিন্তু জেং তখন তার কলিগকে গিয়ে বলে, তুমি ওখান থেকে চলে আসো, আমি একজন সাক্ষী পেয়েছি যে আসল খুনিকে চেনে। কথা শেষ করে জেং এসে দেখে ওই মেয়েটা সেখানে নেই। মেয়েটাকে খুঁজতে গিয়ে জেং দেখতে পায় সেই জাপানিজ লোকটাকে। অর্ধনগ্ন শরীরে লোকটা জেং এর দিকে এগিয়ে আসছে। কি ভয়ানক লাল তার চোখ। জেং ধরফরিয়ে ঘুম থেকে ওঠে। তার মানে সে এতক্ষণ যা দেখছিল সবই স্বপ্ন। সকাল থেকেই জেং এর মেয়ে হায়োজিন বেশ অসুস্থ। ঘুমের মধ্যে সে চিৎকার করে ওঠে। জেং তার গৃহকর্মীকে হায়োজিনের দেখাশোনার কথা বলে অফিসে চলে যায়। জিনসেং অর্থাৎ মুভি শুরুতে দেখানো যে লোকটা তার পরিবারের সবাইকে মেরে ফেলেছিল, সে এখন হসপিটালে অ্যাডমিট হয়েছে। জেং সেখানে যায় তাকে দেখার জন্য, কিন্তু হঠাৎই জিনসেং অস্বাভাবিক হয়ে ওঠে। শরীরে প্রচন্ড চাপ পড়ে তার পাঁজরের হাড় ভেঙে যায়। এরপর রক্ত বমি করতে করতে জিনসেং মারা যায়। এরপর জেং তার কলিগ ও আরেকজন লোককে সাথে নিয়ে সেই জাপানিজ ব্যক্তির বাড়িতে যায়। সেখানে তখন সেই জাপানিজ লোকটা ছিল না। ঘরের ভেতরে তারা বেশ কিছু কালো জাদুর জিনিসপত্র খুঁজে পায়। তারা আরো দেখে একটা রুমের দেয়ালে গ্রামের যে যে মানুষ মারা গেছে সকলের ছবি টাঙানো। রুমের মধ্যে মৃত লোকগুলোর ব্যবহৃত কিছু জিনিসও খুঁজে পায় তারা। এমন সময় বাইরে থেকে আওয়াজ শুনে জেং দেখতে পায় সেই জাপানি লোকটা চলে এসেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই জাপানিজ লোকটা জেংদের কিছুই বলে না। সেখান থেকে ফেরার পথে জেং এর কলিগ বেশ চুপচাপ হয়েছিল। এটা দেখে জেং তার কাছে জানতে চায় যে কোনো সমস্যা হয়েছে কিনা। তখন তার কলিগ তাকে একটা বাচ্চার জুতো দেখায়। জেং এটা দেখে বেশ চমকে যায়, কেননা জুতোটা ছিল জেং এর মেয়ে হায়োজিনোর। বাড়ি ফিরে এই ব্যাপারে জেং তার মেয়েকে জিজ্ঞেস করলে হায়োজিন জানায় যে সেই জাপানিজ লোকের সাথে তার একবার দেখা হয়েছিল। জেং আরো কিছু প্রশ্ন করলে হায়োজিন চিৎকার করে ওঠে এবং রেগে ঘরের থেকে বেরিয়ে যায়। রাতের বেলা হায়োজিন ঘুমিয়ে গেলে জেং তার রুমে ঢোকে। তারপর ব্যাগ চেক করে সে দেখে সেখানে অদ্ভুত কিছু ছবি আঁকা। এরপর জেং তার মেয়ের হাত পা চেক করলে দেখে হায়োজিনের থাইতে লাল রঙের র্যাশ দেখা যাচ্ছে। তখনই হায়োজিনের ঘুম ভেঙে যায়। সে তার বাবার এমন আচরণ দেখে চিৎকার করে ওঠে। সে বলতে থাকে তার বাবা একটা ক্যারেক্টারলেস, নয়তো মধ্যরাতে সে কেন তার নিজের মেয়ের স্কার্ট তুলে দেখেছে। এসব কথা শুনে জেং এর মন খুবই খারাপ হয়ে যায়। পরদিন জেং একাই সেই জাপানিজ লোকটার বাড়িতে যায়। প্রথমে তার পাসপোর্ট দেখে, তারপর ঘরের ভিতরে যায়। আগের দিনে দেখা সেই জিনিস এবং ছবি কিছুই সেখানে দেখতে পায় না। জেং জাপানিজ লোকটার কাছে জানতে চায় যে সেই জিনিসগুলো কোথায়। জাপানিজ জানায় যে সেগুলো সে পুড়িয়ে ফেলেছে। এরপর জেং জানতে চায় সে কেন এই গ্রামে এসেছে, তার উদ্দেশ্য কি। কিন্তু জেং এর এই প্রশ্নের জবাবে জাপানিজ লোক কিছুই বলে না। শান্ত দৃষ্টিতে সে জেং এর দিকে তাকিয়ে থাকে। এতে করে জেং ভীষণ রেগে যায়। সে জাপানিজ লোকটার ঘর ভেঙে গুড়িয়ে দেয়। কিন্তু জাপানিজ লোকটা তখনও বেশ চুপচাপ ছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন কিছু একটার অপেক্ষায় আছে। ঘটনার পরদিন সকালে জেং হঠাৎই প্যারালাইজড হয়ে যায়।
হাত পা কিছুই সে নাড়াতে পারছিল না। হায়ো জিনকে পাশের বাড়িতে দেখে জিং এর মা আর গৃহকর্মী জেংকে পাশেই এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে সুস্থ হয়ে ফিরে হায়ো জিনকে যে বাড়িতে তারা রেখে গিয়েছিল সেখানে গিয়ে দেখে বাড়ির একজন মরে আছে, আর পাশের ভীত চোখে রক্তাক্ত কাঁচি হাতে বসে আছে হায়োজিন। এবার তারা নিশ্চিত হয় হায়োজিনকে কোনো অশুভ আত্মা বশ করেছে। তাই দেরি না করে তারা গুয়াং নামের এক তান্ত্রিককে ডাকে। গুয়াং এসে সবকিছু পর্যবেক্ষণ করে জানায় হায়োজিনের ওপর খুবই শক্তিশালী একটা আত্মা ভর করেছে। জেং যখন সেই অদ্ভুত জাপানিজ লোকটার কথা গুয়াংকে বলে তখন গুয়াং জানায় যে সে ওই জাপানিজের কথা শুনেছে। আসলে সেই জাপানিজ কোনো মানুষ নয়, বরং একটা পিশাচ। জেং বলে, কিন্তু তার সাথে তো আমি দেখা করেছি, সে তো মানুষের মতোই। গুয়াং বলে, জীবিত দেহটাতেই সেই পিশাচ আত্মা ভর করে চলেছে। জেং জানতে চায় তার মেয়েকে কেন সেই আত্মা বেছে নিল। তখন গুয়াং জানায় আসলে এই আত্মা নির্দিষ্ট কোনো ওয়েতে কাউকে বেছে নেয় না, বরং সে মাছ ধরার মতো করে জাল ফেলে, আর সেই জালে যে আটকা পড়ে তাকে সে নিয়ে নেয়। এরপর গুয়াং জেংকে জানায় সে হায়োজিনের উপর আগামীকাল থেকে একটা এক্সোরসিজম শুরু করবে, আর এতে করে হায়োজিন মুক্তি পেয়ে যাবে। তবে এই জন্য পরিবারের সবাইকে কিছু শক্ত নিয়ম মেনে চলতে হবে। পরদিন শুরু হয় এক্সোরসিজম। ঢোলের তালে তালে গুয়াং বিভিন্ন মন্ত্র পড়ে যাচ্ছিল, আর সেই সাথে হায়োজিনের শরীরও জ্বলে পড়ে উঠছিল। অন্যদিকে দেখা যায় সেই জাপানিজ লোকটাও এক ধরনের রিচুয়াল করছে, তাই তার সারা শরীর কাঁপছে। এক মনে সে মন্ত্র জপে যাচ্ছে। এদিকে গুয়াং একটা কাঠের মূর্তির বুক পুড়ে পেরেক গেঁথে দিচ্ছিল, আর সাথে সাথে ঘরের ভেতরে থাকা হায়োজিনের বুকেও ব্যথা হতে শুরু করে। প্রচন্ড যন্ত্রণায় হায়োজিন চিৎকার করে উঠতে থাকে। চোখের সামনে মেয়ের এমন আর্তনাদ সইতে না পেরে জেং এক্সোরসিজম বন্ধ করে দেয়। সেই সাথে গুয়াংকেও অপমান করে বাড়ি থেকে চলে যেতে বলে। পরদিন জেং কিছু লোক নিয়ে সেই জাপানিজ লোকটার বাড়িতে যায় তাকে মারার জন্য, কিন্তু সেখানে গিয়ে সে কাউকে খুঁজে পায় না। তখনই জঙ্গল থেকে অদ্ভুত দেখতে একটা লোক তাদের দিকে ধেয়ে আসে। জেং তাদের দলবল নিয়ে লোকটাকে মারার চেষ্টা করেও ব্যর্থ হয়, কেননা সেই লোকটার মাঝে তখন আত্মা ভর করেছিল। হঠাৎ করে লোকটা নিজ থেকেই থেমে যায় আর ছটফট করে শরীর বেঁকিয়ে সেখানেই মারা যায়। জেং খেয়াল করে জঙ্গলের ভেতরে সেই জাপানিজ লোকটা লুকিয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছিল সে ভীষণ ভয় পাচ্ছে। জাপানিজ লোকটা দ্রুত সেখান থেকে দৌড়ে চলে যায়। জেংরা তাকে ধরার চেষ্টা করলেও শেষে আর খুঁজে পায় না। তারা যখন গাড়ি নিয়ে চলে যাচ্ছিল তখন হঠাৎই তাদের গাড়ির সাথে সেই জাপানিজ লোকটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জেং ও তার লোকেরা জাপানিজকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়, যেন তার বাঁচার আর কোনো সম্ভাবনা না থাকে। এই ঘটনাটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে সেই মেয়েটা দেখছিল। বাড়ি ফিরে জেং দেখে তার মেয়ে সুস্থ হয়ে গেছে। তখন তার ফোনে গুয়াং এর কল আসে, কিন্তু জেং সেটা রিসিভ না করে কেটে দেয়। ফোন না ধরায় গুয়াং জেং এর বাড়িতে আসে। বাড়ির সামনে আসতেই গুয়াং সেই সাদা কাপড় পরা মেয়েটাকে দেখতে পায়, আর সাথে সাথেই গুয়াং এর রক্তবমি হতে থাকে। নিজেকে বাঁচতে দ্রুত গুয়াং সেখান থেকে চলে যায়। রাতের বেলা গুয়াং আবারও জেংকে কল করে। জেং তখন বাড়ির বাইরে ছিল। জেং কল রিসিভ করার পর গুয়াং জেংকে জানায় আসলে তারা এতদিন ভুল জেনে এসেছে। সেই জাপানিজ লোকটা কোনো খারাপ আত্মা নয়, বরং সে একজন তান্ত্রিক। আসল পিশাচ হলো সাদা কাপড় পরা সেই মেয়েটা, আর সে এখনই তার মেয়েকে মেরে ফেলবে। তাই যত দ্রুত সম্ভব সে যেন তার মেয়েকে বাঁচায়। এই কথা শুনে জেং বাড়ির ভেতরে ঢুকতে গেলে সেই সাদা কাপড় পরা মেয়েটা জেংকে বারণ করে। সে বলে আসলে গুয়াং আর সেই জাপানিজ লোকটা এই দুজন মিলে শয়তানের পূজা করে। তারা দুজনই আত্মাদের হয়ে কাজ করে, সুতরাং তার ফাঁদে যেন জেং পা না দেয়। সাদা কাপড় পরা মেয়েটা জেংকে আরো বলে এখন যেন সে কোনো মতেই বাড়ির ভেতরে প্রবেশ না করে। 3 বার মোরগ ডাকার পর জেং ভেতরে প্রবেশ করতে পারবে। এর আগে ঢুকলে তার ও তার পরিবারের ক্ষতি হবে। 2 বার মোরগ ডেকে ওঠে। জেং দ্বিধায় পড়ে যায়, সে তার কথা শুনবে। হঠাৎ সে দেখে তার মেয়ের মাথার ক্লিপ সেখানে পড়ে আছে। এতে করে জেং এর মনে সন্দেহ হয় যে এই মেয়েটা আসলে তাকে ধোঁকা দিচ্ছে। তাই সে তার কথা না শুনে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ভেতরে গিয়ে সে দেখে পুরো ঘর রক্তাক্ত, তার পরিবারের সবাই মারা গেছে। দূরে দাঁড়িয়ে আছে তার মেয়ে হায়োজিন। এটা দেখে জেং ভীষণ কান্নায় ভেঙে পড়ে। পরদিন গুয়াং জেং এর বাড়িতে আসে। দরজায় হায়োজিন বসে আছে। গুয়াং ভেতরে ঢুকে সবার ছবি তোলে। সেখানে জেংও মরেছিল। এরপর গুয়াং বেরিয়ে আসলে দেখা যায় তার কাছে এই গ্রামের সকল মৃত মানুষের ছবি রয়েছে। তার মানে জাপানিজ লোকটা সেদিন কোনো কিছু পুড়িয়ে না দিয়ে তার সহকারী গুয়াং এর কাছে জমা রেখেছিল। আর এখানেই মুভিটি শেষ হয়। এবার কিছু জিনিস আপনাদের ক্লিয়ার করি। সেই জাপানিজ লোকটা যদিও একজন মানুষ ছিল, কিন্তু তার মাঝে ভর করেছিল আসল প্রেতাত্মা। সে বিভিন্ন গ্রাম ঘুরে মানুষদেরকে ধোঁকা দিত। যারা তার ধোকায় পড়তো তাদের সেই জাপানিজ লোকটা অভিশপ্ত করে ফেলতো, আর তাদের দ্বারাই তাদের পুরো পরিবার বিনাশ করে দিত। এই জাপানিজ অর্থাৎ পিশাচ বা আত্মা যাই বলি না কেন, এটা র্যান্ডমলি যে কাউকে চুজ করতো তার ভিকটিম বানানোর জন্য। অনেকটা ছিপ ফেলে মাছ ধরার মতো, যেটা মুভির শুরুতেই আমরা দেখতে পাই যে জাপানিজ লোকটা নদীর পাড়ে বসে মাছ ধরছিল। আরেকটা প্রশ্ন হচ্ছে সেই সাদা কাপড় পরা মহিলাটা কে?
আসলে এখানে সেই মহিলাকে একজন ভালো আত্মা হিসেবে দেখানো হয়েছে, যে কিনা পিশাচের হাত থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা করছিল। তো আজ এ পর্যন্তই। আবার আসবো নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। যদি আপনার কোনো পছন্দের মুভির এক্সপ্লেনেশনের রিকোয়েস্ট থাকে তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন। পরবর্তী ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।